আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই লক্ষ্য করেছেন আমি বেশ কিছুদিন ধরে ভিডিও বানাইনি। অর্থাৎ মোবাইলের সামনে বসতে ভয় পাচ্ছিলাম, কারণ বিষয়বস্তু নিয়ে যেটা মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল। আমার শেষ ভিডিওতে আমি বলেছিলাম ডক্টর ইউনূস সাহেব তখনও জাতিসংঘে দেশে ফেরেননি। ওই সময় থেকেই যখন উনি গেলেন, দেশ ছাড়ার পরের থেকেই দেশের ভিতরে একটা গুমোট ভাব বিরাজ করছিল। সমগ্র উপদেষ্টাদের ভিতরে একেবারে একটি নার্ভাস ফিল করছিল। না থাকা অবস্থায় তাদের নাভিশ্বাস উঠছিল মৃত্যুপ্রায় অবস্থায়, ভিতর দিয়ে দিন যাচ্ছিল। এবং ডক্টর ইউনূস সাহেব দেশে ফেরার পরেও দেশের সেই গুমোট ভাব কাটছিল না, স্বাভাবিকতা ফিরে আসছিল না। উনি যাদেরকে সঙ্গে করে নিয়েছিলেন, যে বিষয়টি নিয়ে সেটা অত্যন্ত সেন্সিটিভ, গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে যেটা ফোকাসে এসেছে, মিডিয়ায় এসেছে, এর পিছনে অন্তরালে আড়ালে অনেক কিছু ঘটনা অন্তর্নিহিত ছিল। সেটা উনি অত্যন্ত গোপনীয়তার সাথেই আভাস দিয়েছেন। যারা অত্যন্ত দক্ষ, বুদ্ধিদীপ্ত এবং দূরদর্শিতা সম্পন্ন জ্ঞান রাখেন, তারা কিছুটা এখন আঁচ করতে পারছেন যে কাদেরকে নিয়ে গিয়েছিলেন সাথে করে এবং কেন নিয়ে গিয়েছিলেন। এর ভিতরে একজন মীর জাফরও ছিলেন, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। কিন্তু এখানকার বিষয়বস্তু যেটা, সেটা হচ্ছে আমি যখনই বলছিলাম যে দেশের সরকার আছে কি না বোঝা যাচ্ছে না, এটা আমারও এক ধরনের একটা সিগন্যাল ছিল। সিগন্যালটা আরও 3 মাস আগেই পাচ্ছিলাম, যখনই আমেরিকা যে করিডোর চাচ্ছিল বার্মার পাশ দিয়ে বাংলাদেশ সীমান্ত ঘেঁষে, এই করিডোরের ব্লাডি করিডোর, নো করিডোর, বিভিন্ন কথা বলে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কতিপয় জেনারেল নাকচ করে দিলেন এবং সেনাপ্রধানকে উস্কানিমূলকভাবে খেপিয়ে তুলে আরও 3 বাহিনীর প্রধানকে সাথে নিয়ে সরাসরি যমুনায় গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলিয়ে আসান, শাসিয়ে আসান, ভয় দেখিয়ে আসান যে কোনো করিডোর দেওয়া হবে না। কিন্তু এইসব জেনারেল সাহেবরা 15 বৎসর ধরে কিভাবে নিশ্চুপ ছিলেন, কিভাবে নীরব ছিলেন, কিভাবে সরকারকে সমর্থন জানিয়ে আসছিলেন সেই সময় যখন ভারতকে করিডোর থেকে শুরু করে দেশের সার্বভৌমত্বটুকু পর্যন্ত অর্থনৈতিকভাবে, বিশেষজ্ঞদের দিক থেকে বাংলাদেশ পুরো নিয়ন্ত্রণেই, ক্যান্টনমেন্টের ভিতরে বসে ভারতীয় সেনাবাহিনীর অফিসাররা সেনাবাহিনীকে পরিচালনা করেছেন, র্যাবকে পরিচালনা করেছেন, প্রশাসনকে ব্যবহার করেছেন, আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করেছেন। সেনাবাহিনীর কতিপয় অফিসার ক্যান্টনমেন্টের ভিতরে বসে, সংসদ ভবনে বসে, এয়ারপোর্টে বসে, তখন এই জেনারেলরা কোনো উচ্চবাচ্য করলেন না। কিন্তু দেশের স্বার্থে যখন আমেরিকা করিডোর চাইলেন, তখন জেনারেলরা কেন হই হই রই রই করে উঠলেন। তারপরেই কিন্তু ডক্টর ইউনূস সাহেব নিশ্চুপ মেরে যান। ডক্টর খলিল সাহেব ইউ টার্ন নেন এবং সম্পূর্ণ সাবজেক্টের থেকে বের হয়ে এক ধরনের নীরবতা, অর্থাৎ গুমোটের ভিতর দিয়ে সময় পার করছিলেন। কিন্তু এটা এখন প্রকাশ হলো। তারপরে আমার ভিডিওর পরেই নাহিদ বললেন কিছু কিছু উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছেন। সার্জিস আলম বললেন কিছু কিছু উপদেষ্টা যারা ভবিষ্যৎ সরকার আসবেন অথবা রাজনৈতিক দলগুলোর সাথে লেয়াজু করে চলছেন। এবং শেষমেশ স্পেশাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল সাহেব বলেই ফেললেন 1 সপ্তাহের ভিতরে আমরা অনেক কিছু দেখব। এই যে অনেক কিছু দেখব, এটা আজকের থেকে শুরু নয়, ওই সেই ব্লাডি করিডোর থেকেই শুরু হচ্ছিল যে কোন কোন জেনারেলটা এই জায়গাটা ভেটো দিল অথচ 15 বছরের কথা বলেনি। কিন্তু এটা তো সত্য যে গুমের পিছনে, অর্থাৎ সরকারের পক্ষে থেকে রাষ্ট্রীয়ভাবে জনগণের উপরে যে দমন পীড়ন, গুম, হত্যা, বিভিন্ন ধরনের রাহাজানি,
অর্থ তছরূপ, সরকারকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে নিজেদেরকে অর্থশালী, বিত্তশালী, ক্ষমতাশালী করে তোলার যত ধরনের অপচেষ্টা সিভিলিজম থেকে যেমন হয়েছে রাজনৈতিক নেতাদের থেকে, কিন্তু সেটা বাস্তবায়ন করতে গিয়ে তো এই সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার ভিডিপির মহাপরিচালক এই লেভেলের মানুষগুলোই তো ব্যবহৃত হয়েছে। নিজেরা ব্যবহৃত হয়েছেন শখের বশে, সরকারের আনুকূল্য পাওয়ার জন্য, সরকারের থেকে নিজেকে আলাদাভাবে একটা হাইলাইটস করে কে কতটা সরকারের আনুকূল্য লাভ করতে পারে, বিশ্বস্ত হতে পারে, কে কতটা অর্থনৈতিকভাবে এবং পদ পদবিতে আগিয়ে যেতে পারে, এ নিয়ে তো এক ধরনের প্রতিযোগিতা হয়েছেই, ছিলই। সেই প্রতিযোগিতায় এখন নিজেদের পায়ে কোরাল মারছে, আত্মঘাতী ফাঁসির রশি এগিয়ে আসছেন সেই সব জেনারেল সাহেবের দিকে, এবং সেইটাই শেষ স্পেশাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যে সেনাবাহিনীর কর্মকর্তাদের নাম জড়িয়ে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, এবং তার আগে যে প্রজ্ঞাপন জারি হয়েছে যে এই সমস্ত খুন গুণের সাথে জড়িত, অবসরে যাওয়া হোক, চাকরিরত অবস্থায় হোক, যে যেখানেই হোক না কেন, এইসব ব্যক্তিরা আর স্বপদে বহাল থাকবেন না, স্বপদ স্থগিত হবেন, পদস্খলন হবেন, এবং তারা আইনের আওতায় আসবেন। এবং সেটা চূড়ান্ত রূপ দিয়েছে 21 এই মাসের অক্টোবরের 21 তারিখে তাদেরকে আদালতে হাজির হইতে হবে আসামি হিসাবে, কারণ তাদের বিরুদ্ধে তদন্ত, চূড়ান্ত তদন্ত হয়ে গেছে, এবং এটা জাতিসংঘ থেকে মানবাধিকার কমিশনের দ্বারা, শুধু এই যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড এইটারই না, গত 15 বৎসর ধরে যত ধরনের নির্যাতন, নিপীড়ন সাধারণ মানুষের উপরে হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্তই জাতিসংঘের আন্ডারে করিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং এদেরকেই পুরোপুরি আইনের আওতায় আনার জন্যই এই তদন্তটি করিয়েছেন তিনি। খুব সূক্ষ্ম ব্রেনে, ঠান্ডা মাথায় এই কাজটি করানো হয়েছে, এবং তার চূড়ান্ত প্রকাশ আন্তর্জাতিক আদালতে গুম খুনের আলাদাভাবে মামলা হয়ে গেল, এবং তার আগেই কর্মরত যেসব জেনারেল সাহেবরা আছেন তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। এখন কথা হলো, এটুকু স্বাভাবিক ঘটনা, কিন্তু কিছু ইউটিউবার, কিছু ব্লগার সেনাবাহিনীকে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছেন। উস্কানিটার বিষয় কি? জেনারেল ওয়াকার সাহেব 15 বৎসর বা তার পূর্বেরও জেনারেলদের, অবসরপ্রাপ্ত জেনারেল বা সেনাপ্রধান যারা ছিলেন তাদেরকে নিয়ে তিনি ক্যান্টনমেন্টে ডাকবেন বা ডাকছেন। এই ডাকাটা কোন সুরে ডাকা হচ্ছে এটা দেখার বিষয়। কোনভাবে, কোন ইঙ্গিতে ডাকা হচ্ছে? সম্মানের সাথে ডাকা হচ্ছে, নাকি তাদেরকে আসামি হিসাবে কাঠগড়ায়, সেনাবাহিনীর কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ডাকা হচ্ছে, নাকি তিনি চাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে তার করণীয় কী? কারণ তিনি ইতিমধ্যে দেখেছেন জুলাই আগস্টে অনেক সেনা কর্মকর্তা, জেনারেল ইকবাল করিম ভুইয়া সহ অনেক সেনাপ্রধানও এই জুলাই আগস্টে সাধারণ জনগণের সমর্থন জুগিয়েছেন, তাদের পাশে ছিলেন, সাথে ছিলেন। প্রোফাইল লাল করা থেকে শুরু করে সরাসরি মাঠেও তারা নেমেছিলেন, সাধারণ মানুষের সাথে, সাধারণ ছাত্রদের সাথে আন্দোলনে শরিক হয়েছিলেন। বর্তমান পরিস্থিতিতে সেনাপ্রধানের কী করণীয়? অনেকেই বলছেন সেনাপ্রধান বা ডিজিএফআই হামিদুল হক এই আন্দোলনের পক্ষে ছিলেন না। এটা ভুল ধারণা, ভুল তথ্য দিয়ে সেনাবাহিনীকে আর এক ধাপ অন্যায়ের ভিতরে বের করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে, ইনু কিন্তু 75 সালে শেখ মুজিব হত্যাকাণ্ডের সময় তার বাহিনী দিয়ে সেনাবাহিনীতে বড় ধরনের কু করানো, গণ্ডগোল, বা পরে খালেদ মোশাররফ সাহেবরা যে খুন হন, নিহত হন, এর পিছনে কিন্তু ইনুর হাত ছিল। এখনও বর্তমান সেনাবাহিনীতে এই ধরনের কোনো ঘটনা ঘটানোর জন্য বাইরের থেকে কতিপয়, আমি নাম বলছি না, কতিপয় ইউটিউবার আছে, আওয়ামী লীগ ঘেঁষা ইউটিউবার। এরা পিনাকিনা, ইলিয়াস না, কনক সরোয়ার না, এরা না, দেশের ভিতরে, দেশের ঠান্ডা মাথায়
এরা বসে আছে আওয়ামী লীগের পক্ষের, আওয়ামী লীগের থেকে অনেক সুযোগ সুবিধা নেওয়া লোকজন। যখন এরা দেখছে যে আওয়ামী লীগ তো একেবারে ভেঙে তছনছ হয়ে গেল, তাদের খুঁটি পিলারগুলো যে যেখানে ছিল তাদেরকে আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই জেনারেল সাহেবরা, পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা, এরা শেষ ভরসা ছিল আওয়ামী লীগের ফিরে আসার পক্ষে। এখানেও যেখানেও ইউনূস কুঠার মারা শুরু করেছে, করাত চালিয়ে দিয়েছেন, কলম ঢুকিয়ে দিয়েছেন, তখন এরা উন্মাদ হয়ে গেছে। উন্মাদ হয়ে যেয়ে বিভিন্নভাবে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে কথা বলছেন। যেসব জেনারেলরা চাকরিতে আছেন তাদেরকে উৎসাহব্যঞ্জকমূলক কথা বলছেন, তাদেরকে খুশিয়ে উত্তপ্ত করার চেষ্টা করছেন। সেনাবাহিনীকে অত্যন্ত সুচারুভাবে হয়তো মার্শাল্লা দেওয়ার পক্ষে কথা বলছেন, তাদেরকে ক্ষমতা নিয়ে নেওয়ার কথা বলছেন, বা ভিতরে অভ্যন্তরীণভাবে একটি কুসংগঠিত করে সেনাবাহিনীকে বিডিআর হত্যাকাণ্ডের মতো আরও অফিসারদের প্রাণনাশের মতো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। হয়তো এর থেকে পরিত্রাণ কী, এর জন্য উপদেশ নিতে পারেন, বা কিভাবে চললে সেনাবাহিনীর মান সম্মান অক্ষত রেখে ভবিষ্যৎ সেনাবাহিনীকে একটি কমান্ড কন্ট্রোলের ভিতরে রাখা যায়, চেন অফ কমান্ড ঠিক থাকে, সেই ধরনের পরামর্শ তিনি চাইতে পারেন। আপনাদের এখানে আমি একটু স্মরণ করিয়ে দেই, ইকবাল করিম ভূঁইয়া কিন্তু শেষের দিকে এসে যতগুলি স্টেটমেন্ট দিয়েছিলেন তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট ছিল এই যে তিনিও শেখ হাসিনার সময় সেনাপ্রধান ছিলেন, কিন্তু তাকে ওভারটেক করে স্বতন্ত্র কমান্ডে, যেমন জিয়াউল হাসান র্যাবের মহাপরিচালক যখন ছিলেন, ডিজিএফআই আনসার ভিডিপির কমান্ডার আকবর সাবিরা যখন ছিলেন, এরা স্বতন্ত্র কমান্ডে গিয়ে কিন্তু আর সেনাপ্রধানের, যদিও সেনাপ্রধানের নেতৃত্বে না থাকলেও সেনাপ্রধানের সমান্তরাল কমান্ড বহন করে বা কমান্ডের ক্ষমতা রাখে, তারপরেও তারা কিন্তু সেনাবাহিনীর নিয়ন্ত্রিত থাকার কথা। কিন্তু এরা এইসব জায়গাতে গিয়ে পদ পদবি নিয়ে এদের ক্ষমতাকে অপব্যবহার করার জন্য এরা সরাসরি শেখ হাসিনার সাথে লিয়াজও রাখতেন, শেখ হাসিনার সাথে যোগাযোগ করে রাখতেন, এবং শেখ হাসিনার সরাসরি নির্দেশনায় এরা মাঠে কাজ করতেন। যার ফলে এইসব সেনাপ্রধানরা নামে মাত্রই সেনাপ্রধান ছিলেন। তার জ্বলন্ত একটি উদাহরণ হলো এই ইকবাল করিম ভূঁইয়া, তিনি নিজে বলে গেছেন যে আমি সেনাপ্রধান থাকতে হঠাৎ একদিন সকাল 8টার দিকে আর্মি হেডকোয়ার্টারে দ্রুত গুজব ছড়িয়ে পড়ে যে সেনাপ্রধানের অফিসের সাথে বোম পুঁতে রাখা আছে, বোম সাদৃশ্য বস্তু দেখা গেছে। তৎক্ষণাৎ ফায়ার সার্ভিস আসে, বিভিন্ন জায়গা থেকে তদন্ত বোম ডিসপোজাল গ্রুপ আসে, সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সেটা বোম না, কিন্তু বোম সাদৃশ্য। এবং তখনই এই জিয়াউল আহসান এ র্যাবের মহাপরিচালক এবং ইকবাল করিম ভূঁইয়া যখন জিয়াউল হাসানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন এবং সে যে রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে পদক্ষেপগুলো নিচ্ছিলেন, গুম খুম, সরাসরি নিজে খুনে উন্মাদ হয়ে উঠছিলেন, মাতাল হয়ে উঠছিলেন, অ্যাডিক্ট হয়ে উঠছিলেন, খুন তার নেশা হয়ে দাঁড়িয়েছিল, এবং তিনি সরাসরি তার কমান্ডের বাইরে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শেখ হাসিনার নিয়ন্ত্রণে নিজেকে ব্যবহার করছিলেন। ইকবাল করিম ভূঁইয়া তাকে শান্ত রাখার জন্য সেনাবাহিনীর কমান্ড অফ চেন, সেনাবাহিনীর মিলিটারি ল বলতে যেটুকু বোঝায় সেটুকুর ভিতরে রাখার চেষ্টা করেছিলেন। তাকে তিনি সেনাপ্রধানকে ভয় দেখাবার জন্যই এই ধরনের একটি ত্রাসের সৃষ্টি করেছিলেন ঢাকাস্থ আর্মি হেডকোয়ার্টারের ভিতরে বসে। অর্থাৎ এইসব সেনাপ্রধানরাও কতটা নিরুপায়, নিরীহ হয়ে পড়েছিলেন এইসব খুনেরাদের অত্যাচারে। এরা কতটা বিভ্রান্তির ভিতরে ছিলেন, নিজেদের পদ নিয়ে, নিজেদের সম্মানটুকু নিয়ে রিটায়ার্ড যাওয়ার মতো কতটা অধীর আগ্রহে এদেরকে থাকতে হয়েছে। এইসব যারা নিরপেক্ষ, শুধু সেনাবাহিনীর চাকরির জন্য, এদের কোনো পদ পদবি নয়, কোনো টাকা পয়সা নয়, বা কারোর নির্দেশনায় কোনো অবৈধ কর্মকাণ্ডকে বৈধ করার চেষ্টা করেননি বা নিজেও করেননি এই ধরনের সেনাপ্রধানগুলা। তো তাদেরকে হয়তো ইকবাল করিম ভূঁইয়া ডাকছেন, কিন্তু বাইরে থেকে বলা হচ্ছে ডেকে বড় ধরনের কিছু করার পরামর্শ বা করবেন বলে মনে করা হচ্ছে না। এটাকে আমরা নেগেটিভ না নিয়ে ওয়াকারের বুদ্ধিমত্তারই পরিচয় দিতে পারি, এই জন্য যে তিনি তাদেরকে ডেকে পরামর্শ চাইতে পারেন কি করা যায় এই মুহূর্তে, কি করলে রাষ্ট্রের ভালো হয়, সেনাবাহিনী দেশের সম্পদ, তাদের মর্যাদা অক্ষুণ্ণ থাকে। আর মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গেলেই এটাই সমীচীন হবে যে যাদের বিরুদ্ধে গুম খুন, হত্যা, মানবতা বিরোধী অপরাধের
অপরাধে অভিযুক্ত হয়েছেন এবং যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, সেনাবাহিনীর মোতাবেক, আইন মোতাবেক তাদেরকে চাকরির থেকে বরখাস্ত করে আইনের হাতে তুলে দেওয়া। এবং এটা ওয়াকারুজ্জামান জানে যে পরে তার পদক্ষেপ, এবং সে নিজেই এর ভিতরে জড়িয়ে যাবেন। যদি তাদের অধীনস্থরা এর অপরাধী হয়, তো সে ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাপ্রধান হিসাবে সেও অপরাধী। তবে তার উচিত হবে তাদেরকে তুলে দিয়ে নিজেও সরাসরি আইনের আওতায় গিয়ে তার সেনাপ্রধান হিসাবে দায়িত্বের যে নিয়ন্ত্রিত হবার যে ধারাগুলো, সেগুলোকে উপস্থাপন করে নিজের পক্ষে তার যে এভিডেন্স, সেগুলো বলা উচিত হবে। না হলে অন্য ধরনের কোনো কিছু ঘটাতে গেলে, করতে চাইলে এদেশে কোনো কিছুই হবে না। সেনাবাহিনীতে কু হলে কিছুই হবে না। সেনাবাহিনীতে শক্তিশালী এদেশের 16-17 কোটি মানুষ এদেশে দাঁড়িয়ে আছে। সেনাবাহিনীতে কতজন আছে? 4-5 লাখ, সর্বোচ্চ মিলে নাই 10 লাখ। একবার পুরা প্রতিরক্ষা, আনসার ভিডিপি থেকে শুরু করে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিডিআর সব মিলে 16 কোটি মানুষ এদেশের পক্ষে, অস্ত্র ধরে দেশের পক্ষে কথা বলবে। যদি এর বাইরে সেনাবাহিনী রুখে দাঁড়ায়, সেনাবাহিনীর অস্ত্র সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের দিকেই তাক হবে, এটা নিশ্চিত থাকতে হবে। এই বলে যে সেনাবাহিনী এদেরকে আইনের আওতায় দিলে সেনাবাহিনী ভেঙে যাবে, বিধ্বস্ত হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, চেন অফ কমান্ড ভেঙে যাবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে, না, কোনো কিছুই হবে না। অনেক কিছু নীরবেই ঘটে যাবে যদি সেনাপ্রধান চান। তবে একটি ফাইনাল কথা মনে রাখতে হবে, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একেবারে নিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত মনে রাখতে হবে, গত পরশুদিন জাতিসংঘ একটি প্রজ্ঞাপন জারি করেছেন বা করতে চাচ্ছেন এইভাবে যে জাতিসংঘের যে প্রতিরক্ষা খাতের তহবিল, অর্থ তহবিল, এটাকে সংরক্ষণ করার জন্য, এটাকে একেবারে যে অবস্থায় আছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য 14,000 জাতিসংঘে নিয়োজিত প্রতিরক্ষা বাহিনীতে তাদের থেকে কমিয়ে ফেলা হবে 14,000, এবং এর থেকে বড় একটি অংশ বাংলাদেশ থেকেই ফেরত পাঠাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে সমগ্র বাংলাদেশ। সরকার বলতে যা বোঝায় তার থেকে এই যে ভবিষ্যতে সেনাবাহিনীর সদস্যরা বিদেশে যাইতো, পরিবারগুলো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, এবং এর থেকে বড় একটি অংশ কিন্তু বাংলাদেশ সরকার গ্রহণ করে। এই জাতিসংঘ মিশনের সৈনিকদের বেতন থেকে সরাসরি সরকার গ্রহণ করে নেয়, এর থেকেও বঞ্চিত হবে। অতএব সেনাবাহিনী এই কুচক্রের ভিতরে জড়াবে না, উস্কানিমূলক কোনো কথা শুনবে না। বাইরের কোনো ইউটিউবার হোক, যে কোনো রাজনৈতিক নেতা হোক, যে কারোরই উস্কানিমূলক বক্তব্য কারো পক্ষে কথা বলে তাদেরকে মনোরঞ্জিত করতে, তাদের দৃষ্টি নিজের পক্ষে রাখতে, সুযোগ সুবিধা হোক না হোক, যাই হোক না কেন, একটি দলের পক্ষে কোনো ছাপাই গেয়ে সেটা যেন সেনাবাহিনীর ভিতরে আর কোনো বিভাজন সৃষ্টি না করতে পারে, খুব সতর্কতার সাথেই এটাকে হ্যান্ডেলিং করতে হবে। সেনাপ্রধানদের, জেনারেলদেরকে ডাকা যেতে পারে অত্যন্ত সম্মানের সাথে। আজ এ ডাকা কেন? বিএনপি যখন ক্ষমতায় চলে যায়, রেজাকুল হায়দার সাহেবকে যখন আওয়ামী লীগ সরকার অ্যারেস্ট করে জেলে দেয়, তখনই উচিত ছিল তৎকালীন জেনারেলদেরকে ডেকে এই ধরনের কর্মকাণ্ডে আর কোনো জেনারেল যেন জড়িত না হয়। সরকার কোনো অনৈতিক কর্মকাণ্ডে কমান্ড দিলেও সেখান থেকে জেনারেল সাহেবদেরকে কীভাবে বেরিয়ে আসতে হয়, এতটুকুন চৌকসভাবে তো ঘুরে তুলে দেওয়া হয় বিএমএর থেকে। নিজেরা নিজের স্বার্থের দিকে পদ পদবি না হোক, যেখানে যেই আমি থেমে যাব, চলে যাব, কিন্তু যে সংস্থায় চাকরি করি তার ভিতরে থেকেই চলে আসাই ভালো। অতি লোভে তাঁতি নষ্ট। অতি লোভ করে পদ পদবি নিয়ে অর্থ উপার্জন করে শেষ জীবনে সন্তানদের হাতে, ভবিষ্যৎ প্রজন্মের সামনে যদি নিজেকে অপরাধী করে খুনির কাঠগড়ায়, বিচারকের কাঠগড়ায় অনৈতিক কর্মকাণ্ড নিয়ে নিজের কেরিয়ারের সমস্ত কিছুকে ধ্বংস করে দেওয়া হয়, সেই অর্থ, সেই পদ পদবি কি সম্মানের জন্য নাকি অসম্মানের জন্য গ্রহণ করেন? সেটাই বক্তব্য। আমি দীর্ঘায়িত করছি না, কিন্তু সতর্কভাবে পদক্ষেপ গ্রহণ করবেন সেনাপ্রধান। অত্যন্ত দক্ষতার সাথে অবসরপ্রাপ্ত জেনারেল সাহেবদেরকে সম্মানের সাথে তার পাশে বসিয়ে, তিনি যেমন রাওয়ারতে গিয়ে কথা বলেছিলেন,
রাওয়াতে নিজেও যেতে পারেন, অথবা সেনা সদরে জেনারেল সাহেবদের একটি অভ্যর্থনা জানিয়ে তিনি খোলামেলা কথা বলতে পারবেন। দেশের এই, বিদেশের বলবো না, সেনাপ্রধানের, দেশের কোনো বিপদ আশঙ্কা নেই। ভারত কোনোদিনও বাংলাদেশের বিন্দু মাত্র ক্ষতি করার ক্ষমতা রাখে না, এটা আপনাদের বুঝতে হবে, জানতে হবে। ৭১ পারে নাই, পাকিস্তান পারে নাই, ইভেন ভারতও চাচ্ছিল, কিছু করতে পারে নাই। আর এখন তো বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। যুদ্ধ অস্ত্র কারাদায় কোত্থেকে আসবে সেটা কোনো ব্যাপার না। ভারত যদি যুদ্ধে লিপ্ত হয় এই মুহূর্তে, ভারত ভেঙে তছনছ হয়ে যাবে। মাথায় রাখতে হবে, খেলাটা বাংলাদেশ থেকে হচ্ছে না, খেলাটা হাজার হাজার মাইল দূরের ব্রেন এখানে কাজ করছে। একটা সূত্র আমি দিয়ে রাখলাম, করিডোর আমেরিকা চাইলেও দেওয়া হয়নি, নাকচ করে দেওয়া হয়েছে ঘৃণা ভরে। ভারতকে সমস্ত কিছু দেওয়া হলে তখন কেন জেনারেলরা কথা বলল না? ছিদ্রটা যারা ভাববার, বুঝবার এবং চিন্তা করার মতো বুদ্ধিমত্তা আছে বুঝে নেবেন, ব্রেনটা বাংলাদেশ থেকে আসছে না, ব্রেনটা অনেক বাইরে থেকে আসছে। ভারত এক পা ফেললে সারা পৃথিবী সেদিকে 10 পা ফেলবে, এবং ভারত ভাঙার জন্যই এই সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ভারত, বহির্বিশ্ব চাচ্ছে ভারত একটি গণ্ডগোলের ভিতরে ঢুকে পড়ুক, একটি যে কোনো দেশের সাথে বড় ধরনের কোনো একটা কেসালের ভিতরে ঢুকে পড়ুক। ভারত ভাঙার মক্ষম সুযোগ খুঁজছে, সেটা ভারতও জানে। অতএব বাংলাদেশকে করার ক্ষমতা ভারতের কিছু নেই। সেনাবাহিনীর অভ্যন্তরীণ এই কোন্দলকে নিয়ে যেন সেনাবাহিনীর অভ্যন্তরীণভাবে আর কোনো ক্ষতিগ্রস্ত না হয়। অনেক অফিসারকে আমরা হারিয়েছি বিডিআর হত্যাকাণ্ডে, আর একজন অফিসারকেও চাকরিচ্যুতও করতে চাই না অন্যায়ভাবে কোনো সেনা কর্মকর্তা নিহত হোক, ক্ষতিগ্রস্ত হোক, আহত হোক, অপমান হোক, সেটাও আমরা চাই না। সেনাবাহিনী দেশের স্বর্ণ মুকুট পরে জাতির সবার উপরে অবস্থান করুক, এটুকু আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।